নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, তিন সরকার একই হাল। বলো, কাল কি করলে সারাদিন? আরে, আমার খুব একটা পছন্দের বই পড়ছিলাম কালকে। কি বই পড়ছিলে গো? রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন। পড়েছিস? না গো, পড়িনি। আমাকে একটু বলো। ধরে নে জেলখানার মতো একটা স্কুল আছে, যেখানে সবাই কঠিন নিয়ম মেনে চলে। সেখানে হাসতেও নিয়ম, কাঁদতেও নিয়ম, জানলা খুলে রোদ দেখাও বারণ। আর সেই অচলায়তন ভাঙতে চায় পঞ্চক নামের এক যুবক। তাই নিয়েই নাটক। নাটকের শেষে কি হয়? অচলায়তন ভেঙে যায়, খোলা হাওয়া ঢোকে সেখানে, বন্ধ জালনা, জেলখানা ভেঙে বেরিয়ে আসে পঞ্চক। বাহ, দারুণ নাটক তো। দারুণ নাটক। আর সবচেয়ে মজার কথা কি জানিস? কি গো? এই পঞ্চক চরিত্রটাকে রবীন্দ্রনাথ ঠাকুর খুঁজে পেয়েছিলেন নেপাল নিয়ে লেখা রাজেন্দ্রলাল মিত্র একটি বই থেকে। নেপাল নিয়ে লেখা বই? হ্যাঁ, যে নেপাল এখন জ্বলছে সেই নেপাল নিয়ে। দুদিন ধরেই তো দেখছি। কি হচ্ছে বলো তো নেপালে? সরকারের দুর্নীতি, সরকারের নিয়ম কানুন আর দারিদ্র, এসবের বিরুদ্ধেই গর্জে উঠেছে নেপালের যুব সমাজ। কিন্তু এত আগুন জ্বলছে কেন? সোশ্যাল মিডিয়ায় ব্যান করায় নেপালে বিক্ষোভ শুরু করে সেখানকার যুব সমাজ। জেন জি বিক্ষোভে পুলিশ গুলি চালায়, তারপর বিক্ষোভ মারাত্মক চেহারা নেয়, সংসদ ভবন পুড়িয়ে দেয় আন্দোলনকারীরা। শুনছিলাম নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। হ্যাঁ, করেছেন তো। আরো অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তুই এই খবরটা দেখ। নেপালে তীব্র অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি মঙ্গলবার পদত্যাগ করেছেন। রাজধানী কাঠমান্ডুতে দুর্নীতি বিরোধী আন্দোলন ক্রমে হিংস্র রূপ নেওয়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হন ওলি। এর শুরুটা কোথায়? সরকার ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে। সরকার বলেছিল এসব প্ল্যাটফর্ম তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে নিজেদের নাম রেজিস্টার করায়নি। সমালোচকরা অভিযোগ করেন আসল উদ্দেশ্য ছিল দুর্নীতি বিরোধী প্রচার বন্ধ করা। নিষেধাজ্ঞার বিরোধিতা করে তরুণ প্রজন্ম রাস্তায় নামে। সোমবার রাতেই সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়, কিন্তু ততক্ষণে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। বিদ্রোহের ভয়াবহতা। সোমবার বিক্ষোভকারীরা সংসদ ভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশ গুলি চালায় ও টিয়ার গ্যাস, রাবার বুলেট ব্যবহার করে। সেদিন অন্তত ১৯ জন নিহত ও শতাধিক আহত হন। মঙ্গলবার আরও ৩ জনের মৃত্যু হয়। এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২২, আহতের সংখ্যা প্রায় ২০০। অনেকেই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ সদস্যরাও আহত হয়েছেন। ওলির পদত্যাগের খবর পাওয়ার পর আন্দোলনকারীরা সংসদ ভবনে ঢুকে অগ্নিসংযোগ করে। দেশটির বৃহত্তম দল নেপালি কংগ্রেসের কার্যালয় ও প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িসহ কয়েকজন শীর্ষ রাজনীতিবিদের বাড়িতেও হামলা হয়। আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়। কাঠমান্ডুর দেওয়ালে দেওয়ালে জয়ের বার্তা লিখে দেওয়া হয়। ২০০৬ সালের গণ অভ্যুত্থানের পর এটি নেপালের সবচেয়ে বড় সহিংসতা। তখন ১৮ জন নিহত হয়েছিল এবং রাজা কার্যনির্বাহী ক্ষমতা হারান। পরে ২০০৮ সালে রাজতন্ত্র বিলুপ্ত হয়। কিন্তু প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে ১৩ বার সরকার বদলেছে, স্থিতিশীলতা আসেনি। মার্চ মাসে রাজতন্ত্র ফেরানোর দাবিতে আরেক বিক্ষোভে ২ জন নিহত হয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সেনাপ্রধান অশোক রাজ সিকদেল সতর্ক করে বলেন, অশান্তি চললে সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেবে। তবে একই সঙ্গে তিনি সংলাপের আহ্বান জানান। এখনও স্পষ্ট নয় আন্দোলনকারীদের পক্ষ থেকে কে আলোচনায় বসবেন, কারণ কোনো সংগঠন বা নেতা নয়। সামাজিক মাধ্যমে আহ্বানেই এই আন্দোলন শুরু হয়েছে। কাঠমান্ডুর মেয়র বালেন শাহ প্রকাশ্যে আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে ওলির পদত্যাগ সত্ত্বেও পরিস্থিতি শান্ত হবে কিনা তা এখনো অনিশ্চিত। বাপরে, এ তো ভয়ানক আন্দোলন। হ্যাঁ, ভয়ানক সহিংস আন্দোলন। ২০০৬ সালের পর থেকেই প্রথম নেপালে এভাবে আগুন জ্বলল। নেপালের পরিস্থিতি কি শান্ত হবে না? সে তো সময় বলবে। তবে এখানেই একটা প্রশ্ন জাগছে। কি প্রশ্ন বলো তো? আগের বছর মানে ২০২৪ সালে অগস্ট মাসে কি হয়েছিল মনে আছে? অগস্ট মাসে কি হয়েছিল বলো তো? বাংলাদেশের সরকার পড়ে গেছিল। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন। হ্যাঁ, বাংলাদেশেও তো ওরা প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে গিয়েছিল, বিভিন্ন দপ্তর ভাঙচুর হয়েছিল, পুড়ে গিয়েছিল। একদমই তাই। বাংলাদেশে এখনো নির্বাচিত সরকার আসেনি। ঠিক বলেছ তো, অনেকটা একই রকম নেপালের মতো। আর ২০২২ সালে শ্রীলঙ্কা একই রকম বিক্ষোভ। আরাগায়লা রাষ্ট্রপতি ভবন দখল করেছিল বিক্ষোভকারীরা। তখনকার রাষ্ট্রপতি রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়েছিলেন। হ্যাঁ, এর সবই তো বড় মিল আছে গো। হ্যাঁ, আর সেখানেই তো বড় প্রশ্নটা উঠছে। তুই এই খবরটা দেখ। বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক পতনগুলো এক ধরনের প্যাটার্ন তৈরি করেছে।
তিন দেশেই শুরুটা ছিল ভিন্ন ইস্যু থেকে, কিন্তু শেষ পরিণতি প্রায় একই রকম। সরকারের পতন, নেতার দেশত্যাগ, সরকারি ভবনে আগুন ও তরুণ প্রজন্মের নেতৃত্বে বিক্ষোভ। 2022 সাল শ্রীলঙ্কায় আন্দোলন শুরু হয় জ্বালানি সংকট ও মুদ্রাস্ফীতির কারণে। বাংলাদেশে 2024 সালের অগস্ট মাসে আন্দোলনের সূচনা হয় ছাত্রদের চাকরির কোটা আন্দোলন থেকে। নেপালের ক্ষেত্রে ট্রিগার ছিল 26টি সামাজিক মাধ্যম বন্ধের সরকারি সিদ্ধান্ত। তিন দেশেই প্রথমে সীমিত আকারে থাকা অসন্তোষ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রতিটি দেশেই আন্দোলন কয়েকদিনের মধ্যে রাজনৈতিক সংকটে রূপ নেয়। সংসদ, রাষ্ট্রপতির বাড়ি বা প্রধানমন্ত্রীর বাসভবন বিক্ষোভকারীরা দখল করে বা জ্বালিয়ে দেয়। নেতারা পালাতে বাধ্য হন। রাজাপক্ষ মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে, হাসিনা ভারতে আর অলি দুবাইয়ে। একই সঙ্গে নিহত ও আহতের সংখ্যা বাড়তে থাকে। বাংলাদেশে জাতিসংঘের হিসেবে প্রায় 1400, নেপালে 19 জন, শ্রীলঙ্কায় শতাধিক। তিন ক্ষেত্রেই যুব সমাজ প্রধান চালিকা শক্তি। শ্রীলঙ্কায় আরাগালায়া আন্দোলন, বাংলাদেশে ক্যাম্পাস ভিত্তিক ছাত্র আন্দোলন আর নেপালে জেন জি প্রোটেস্ট সবই তরুণদের নেতৃত্বে হয়েছে। তারা শুধু নির্দিষ্ট ইস্যুর সমাধান নয়, গোটা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন চাইছে। তিন দেশেই পুরনো নেতৃত্ব ক্ষমতা হারায় এবং নতুন শক্তি উঠে আসে। শ্রীলঙ্কায় বামপন্থী অনুরা কুমারা ডিসানায়েকে রাষ্ট্রপতি হন। বাংলাদেশে মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেন। আর নেপালে এখন তরুণ মেয়র বালেন্দ্র শাহকে সম্ভাব্য নেতা হিসেবে সামনে আনা হচ্ছে। একই ধরনের ছবি, বিক্ষোভকারীর আনন্দ উৎসব, সরকারি সম্পত্তি ধ্বংস, সেনা ও পুলিশের হস্তক্ষেপ, নেতার দেশ ত্যাগ প্রশ্ন তোলে এসব কতটা স্বতঃস্ফূর্ত। ভারতের অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যালও আন্দোলনের একই রকম ধাঁচ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে এই কথা স্পষ্ট, গভীর দুর্নীতি, বৈষম্য ও জবাবদিহির অভাব ছাড়া এত বিস্ফোরণ সম্ভব নয়। এই ধারাবাহিক পতন ভারতের জন্য বড় উদ্বেগ। সীমান্ত নিরাপত্তা, শরণার্থী সমস্যা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং চীনের বাড়তি প্রভাব এখন নতুন চ্যালেঞ্জ। তাই নয়াদিল্লিকে শুধু পর্যবেক্ষক হয়ে নয়, সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিয়েই প্রতিবেশীদের সংকট মোকাবিলায় পাশে দাঁড়াতে হবে। একই রকম আন্দোলন, একই রকম ভাবে সরকার পতন। হ্যাঁ, আর সেখানেই তো প্রশ্ন উঠছে, সব জায়গায় স্ক্রিপ্টগুলো একই রকম কেন? মানুষের ক্ষোভ বাড়ছে দুর্নীতির বিরুদ্ধে, তাই হচ্ছে। সে তো হচ্ছেই। তিনটি দেশেই দুর্নীতিগ্রস্ত সরকার, তিন দেশেই আন্দোলনকারীরা প্রাণ হারিয়েছেন, তারপরে সহিংস আন্দোলন। হ্যাঁ, সেটাই তো উত্তর। বাকিটা হয়তো কাকতালীয়। আর যদি কাকতালীয় না হয়? মানে কি বলতে চাইছো? বাংলাদেশের আন্দোলনে আমেরিকার ভূমিকা সামনে এসেছে। সিআইএর সঙ্গে বাংলাদেশের কট্টর মৌলবাদী সংগঠনগুলোর যোগাযোগ হয়েছিল এমন অভিযোগও তো এসেছে। আমেরিকার হাত? বাইরের শক্তির ভূমিকা থাকতেই পারে, কিন্তু আরো একটা জিনিস আছে। কি জিনিস গো? ছাত্রছাত্রীরা আন্দোলনে নামছে, নতুন দিনের স্বপ্ন দেখছে, কিন্তু সেই আন্দোলনে, সেই বিক্ষোভে ঢুকে পড়ছে কিছু ধান্দাবাজ শক্তি। ধান্দাবাজ শক্তি মানে? বাংলাদেশের ক্ষেত্রে জামাত, হেফাজতের মতো সংগঠনগুলো। নেপালের ক্ষেত্রেও আন্দোলনকারীদের একাংশ অভিযোগ তুলেছে যে আন্দোলন হাইজ্যাক করেছে ধান্দাবাজ গোষ্ঠীরা। সব মিলিয়ে খুব ঘোরালো বিষয়, তাই তো? একদমই তাই। নে, এবার শেষ কর। তাই ভালো। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।